পৃথিবীতে কোনো জাতি আরব দিগত তুল্য নয়। যুদ্ধ বিগ্রহ, দয়া প্রদর্শন, বৈর সাধন না আতিথেয়তা? উত্তর তো তোমরা সবাই জানো যে এটা হবে আতিথেয়তা। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো বক্তাকে? তোমরা এভাবেই কিন্তু উত্তরগুলো সাজিয়ে নেবে। হ্যাঁ, আমরা সব প্রশ্নের উত্তর এভাবেই তুলবো খাতায় তোমরা যখন করবে। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো, এর বক্তা হলো সেকেন্ডার। তারপরে পরের প্রশ্ন রয়েছে, দেখো, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে একথা বলেছে, টেনিদাকে একথা বলেছিল ক্যাবলা। মাইকেল মধুসূদন দত্ত যেন যে জাহাজ থেকে তার বন্ধু, দেখো, তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিল, সেটির নাম হলো, দেখো, সিলন। সিলনের নিচে আন্ডারলাইন করো, তাহলে তোমরা এখান থেকে জানলে যে 3 নাম্বার যে প্রশ্ন সেটি কিন্তু উত্তর হবে 2 নাম্বার সেকেন্ডার, তারপরে ক্যাবলা, তারপর হচ্ছে সিলন। তারপর দেখো, তারপর রয়েছে, দেখো, মানদাতার আমল থেকে চলে আসছে এমনই রকম, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? তো এইখানে তোমরা কিভাবে লিখবে, এটা সবাই জানো যে বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। তো বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের স্বভাবের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে, বোঝাপড়া কবিতায় ঋষিকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের স্বভাবের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচ্য কথাটি বলেছেন। পৃথিবীতে নানা রকম মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, কাউকে প্রতারণাও করে। সে নিজে সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কাউকে প্রতারণা করে। সে নিজে যেমন অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিতও হয়। জীবন পথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে চলা সম্ভব নয়। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলছে। তো প্রথম প্রশ্নের উত্তরের পর 2.2 কি রয়েছে, দেখো, যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার একথা বলার কারণ কি? তো দেখো কি, কোথা থেকে আমরা নিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অদ্ভুত আতিথেয়তা গল্পে মরু সেনাপতির বিপক্ষ দলের হলেও আরব সেনাপতি একজন বিপদগ্রস্ত অতিথি হিসেবে তাকে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিল, কারণ আরব জাতির কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো আতিথেয়তা বা অতিথি সেবা। কিন্তু কথাবার্তায় সময় আরব সেনাপতি জানতে পারেন যে এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। তখন আরব সেনাপতি মনে মনে প্রতিজ্ঞা করেন, সূর্যোদয়ে হলেই পিতার হত্যাকারীকে বধ করে তিনি প্রতিশোধ নেবেন। সূর্যোদয় হবে, ওটা একটু ঠিক করে নিও। তাই তিনি আলোচ্য কথাটি বলেছিলেন। এরপরে দেখো, অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমারাই আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন ঔদ্ধত্যের কথা বলেছেন? নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের যে চন্দ্রগুপ্ত নাটকে সামরিক প্রথা ও পারস্পরিক সৌজন্য ভুলে গ্রিক সেনা অধ্যক্ষ অ্যান্টিগোনাস গ্রিক সেনাপতি সেলুকাসকে বারবার বিশ্বাসঘাতক বলেন এবং উত্তেজিত সেলুকাস যখন তরবারির কবলে অ্যান্টিগোনাসকে তার মা থেকেও দূরত্বতার সঙ্গে সেলুকাসের মাথা লক্ষ্য করে তরবারি নিক্ষেপ করেন। সম্রাট সেকেন্দারের সামনে একজন সাধারণ সেনা অধ্যক্ষের এমন আচরণকে সম্রাট ঔদ্ধত্য পূর্ণ আচরণ বলেছেন। তো তারপর দেখো রয়েছে যে তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি, কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? তো তোমরা এইভাবে লেখো যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনে খাবার আলোচনা চলাকালীন মোগলাই খাবারের পরিবর্তে পেয়ালা শুক্তো বাটি চচ্চড়ি এবং ক্যাবলা পণ্ডিতের, দেখো, পণ্ডিতে কুদুর ও ঠেকুয়া এগুলির কথা যখন বলেছিল, বুঝতে পেরেছো, তখন কিন্তু এই কথাগুলো এসেছিল যে পশ্চিমে কুদ্রুর তরকারি বা ঠেকুয়া কথা যখন বলে তখন কিন্তু খাবারের কথা তুলে টেনিদা বিরক্ত হলে আলোচ্য উক্তিটি করেছিলেন। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কৌতূহলী চোখ দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখি এর চোখে কৌতূহল কেন? তো এখানে দেখো, চড়ুই পাখির চোখে কৌতূহল হওয়ার কারণ, যে কারণগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি যে এটি তারাপদ রায়ের লেখা চড়ুই পাখি যে কবিতা, সেই চড়ুই পাখি কবিতাটিতে চড়ুই পাখিটির যে কৌতূহলী হয়ে ওঠার কারণ সেটি বাড়িটির নির্জন নিস্তব্ধতা, এবং বাড়িটিতে কবি বাস করলেও তিনি চুপচাপই থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুই পাখিটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সেভাবে কবির অবর্তমানে বাড়ির সব তারই হবে, অর্থাৎ তার নিজেরই হবে, সে তার নিজের অধিকারে রাখতে পারবে। হ্যাঁ,
তো এই হলো ব্যাপার। তারপরে রয়েছে খুব মজার যে কবিতা সবুজ জামা কবিতাটির ভাববস্তু আলোচনা করো। এই প্রশ্নটা তো খুবই সহজ এবং সুন্দর একটি প্রশ্ন। সবুজ জামা কবিতাটির ভাববস্তু এভাবে লিখবে যে সবুজ জামা কবিতাটি হচ্ছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ ও প্রকৃতিতে সবুজের যে সমারোহ, হ্যাঁ, সেটি দেখতে চান কবি। তো সেখানে কি বলেছেন তিনি, যে সবুজ শুধু রং, সবুজ রং শুধু প্রকৃতির নয়, প্রাণেরও প্রতীক। এই কবিতায় প্রাণবন্ততা বোঝানোর জন্য কবি তোতাই নামের যে শিশুটিকে বেছে নিয়েছেন। পুঁথিগত শিক্ষার বদলে সে প্রকৃতির রূপকে ভালোবাসতে শিখিয়েছে এবং নিজের মধ্যে প্রকৃতিকে উপলব্ধি করতে শিখবে, এটাই তার ইচ্ছা। দাদুর চশমার মতো নকল চোখে সে পৃথিবী দেখতে চাইবে না, স্বাভাবিকতাই হবে তার পছন্দ। কৃত্রিম ও রঙহীন সমাজের পরিবর্তে সে এক প্রাণবন্ত সৃজনশীল সমাজের প্রতিনিধি হয়ে উঠবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের যে প্রশ্নটি রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, যে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। তো বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত শুরুতে অনুরোধ করেছেন মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তার মতামত জানানোর জন্য। মধুসূদন কি মনে করতেন, মধুকবি মাইকেল মধুসূদন দত্ত কি মনে করতেন, যে হাজার হাজার মানুষকে প্রশংসার চেয়ে বন্ধু রাজনারায়ণ বসুর মতামত তার কাছে অনেক বেশি মূল্যবান এবং নির্ভরযোগ্য। সেই কারণে কবি রাজনারায়ণ বসুকে মেঘনাদ বধ কাব্য সম্বন্ধে তার নিরপেক্ষ মতামত লিখে জানাতে আবেদন করেছেন। কাব্যগ্রন্থের জনপ্রিয়তা প্রসঙ্গে কবিকে যে কালিদাস, ভার্জিল এবং মিল্টনের সঙ্গে তুলনা করা হয়েছে তা নিয়েও তিনি তার মতবাদ ব্যক্ত করেছেন। এরপর রয়েছে দেখো পরবাসী কবিতায়, পরে যে প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। পরবাসী কবিতায় শেষ চারটি পংক্তিতে কবির যে প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। তো কবি বিষ্ণুদেব তার পরবাসী কবিতায় শেষ চারটি পংক্তিতে যে প্রশ্নগুলি তুলে ধরেছেন তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তার মনের একরাশ আক্ষেপ এবং হতাশা। কবি অবাক হয়ে ভেবেছেন একদল মানুষ নির্বিচারে প্রকৃতিকে লুট করে চলেছে। এদেশের সাধারণ মানুষের প্রতিবাদ না করে এমন অসহায়ভাবে নীরব হয়ে আছে। নিজের দেশে নদী গাছ পাহাড়ের এই অমর্যাদা কি সহ্য করছে তারা? এইসব মানুষের প্রতিনিধি হিসাবে কবি সোচ্চারে আক্ষেপের সাথে প্রশ্নগুলি করেছেন। কবির এই সমস্ত ঘটনা দেখে বিস্মিত ও বেদনার্ত হয়েছেন। এরপর রয়েছে দেখো, কিন্তু এই রাত্রির কথা ভালোভাবে আমার মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। লেখককে সুনীতি চট্টোপাধ্যায়, তাই সুনীতি চট্টোপাধ্যায়ের পথ চলতি গল্পে দেহরা থেকে দেরাদুন এক্সপ্রেস চড়ে 1928 খ্রিস্টাব্দে এক শীতের রাতে কলকাতায় ফেরার সময়ে যে 16 জন কাবুলিওয়ালার মধ্যে তিনি ছিলেন এক বাঙালি, কিভাবে তিনি তাদের কাছে নিতান্ত গুরুত্বহীন থেকে পরম আদরণীয় এবং শ্রদ্ধেয় এবং আলেম হয়ে উঠেছিলেন সেই বিবরণী শুনিয়েছিলেন লেখক। দীর্ঘ রেলযাত্রার সময় কাটাবার উদ্দেশ্যে লেখক পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহা খটকের গজল শোনার আগ্রহ প্রকাশ করলে কাবুলিওয়ালাদের কাছ থেকে তিনি তাও শুনেছিলেন। এছাড়াও আদম খার আর দুরখানির মহব্বতের কিস্সাও তাকে শোনালো কাবুলিওয়ালারা। একইভাবে সেই রাতে রেলের কামরাটিতে যেন পস্তু সাহিত্য সম্মেলন ঘটে গেল। সারা জীবন লেখক সেই ট্রেন যাত্রার অভিজ্ঞতা ভোলেনি। তারপরে দেখো রয়েছে যে তোমাদের ব্যাকরণের যে অংশটা, দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। প্রথমে রয়েছে দেখো স্টেশন কি হবে? ইস রুদ্র, টি মুক্ত, শান রুদ্র। এরপরে বাগুইয়াটি বা মুক্ত, গুই রুদ্র, আ মুক্ত এবং টি হচ্ছে মুক্ত। এবং দর্শন মাত্র দর রুদ্র, শান রুদ্র, মাত রুদ্র এবং রা মুক্ত। এরপর রয়েছে দেখো ক্ষিপ্র হস্ত কি হবে? ক্ষিপ রুদ্র, র মুক্ত, হস বদ্ধ এবং ত হচ্ছে মুক্ত। তারপর রয়েছে অদ্ভুত রকম, অদ রুদ্ধ, ভূত রুদ্ধ, র হচ্ছে মুক্ত এবং কম হচ্ছে রুদ্ধ। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা দল বিশ্লেষণগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম। তারপর রয়েছে দেখো উদাহরণ দাও। কিসের উদাহরণ চেয়েছে চলো একটু দেখে আসি। মধ্য স্বরগ্রামের উদাহরণ দিতে হবে। স্বরভক্তির অন্তস্থ শ্রুতি এবং অন্তঃস্বর লোপ এবং অনন্য স্বরসঙ্গতি। প্রত্যেকটার উদাহরণ দেখে নাও। প্রত্যেকটার উদাহরণ, মধ্য স্বরগ্রাম, রত্ন থেকে আসলো রতন, ভক্তি থেকে আসলো ভক্তি, মুক্তা থেকে মুক্তা, হর্ষ থেকে হরস। স্বরভক্তি কোনটি? কর্ম থেকে করম, ধর্ম থেকে ধর্ম।
অন্তস্থ শ্রুতি মায়ের রেডিও ও কে অন্তস্থ ইকার করে দাও। অন্তস্থ সরল কোনটি? আজ ভিত। তো এর মাধ্যমে কিন্তু সমস্ত উদাহরণগুলো কমপ্লিট হলো। এবার দেখো তোমাদের আরেকটি যে পার্ট রয়েছে, অর্থাৎ আরেকটি। হ্যালো ফ্যামিলি, স্বরাজ এক্সেলেন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণী প্রথম যে প্রশ্নটি রয়েছে, ঠিক উত্তর নির্বাচন করো। চাপের এসআই একক হলো, এসআই শব্দের অর্থ তোমরা সবাই জানো, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। চাপের এসআই একক হলো নিউটন বর্গমিটার। এরপর রয়েছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক, এর সবসময় মনে রাখবা বার মানে হচ্ছে ভর, অর্থাৎ ভর সংখ্যা সমান হবে, মনে থাকবে। বার শব্দের অর্থ হচ্ছে ভর, অর্থাৎ ভর সংখ্যা সমান। এরপর যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষ ধ্বংস করার জন্য নানা উৎসেচক থাকে তাকে বলা হয় লাইসোজোম। লাইসোজোম কিন্তু কি করে, যে জীবাণু থাকে সেই জীবাণুকে কিন্তু পুরনো জীর্ণ কোষ যেমন ধ্বংস করে তেমন জীবাণু ধ্বংস করে। এরপর রয়েছে দেখো পরের যে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? তো আমরা এখানে এভাবে লিখে নেব যে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। কত? 9.8 নিউটন বল। ওকে, তারপরে রয়েছে দেখো যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো সোডিয়াম। সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো সোডিয়াম। এরপর রয়েছে চোখের রেটিনায় উপস্থিত রড কোষ। কোন কোষ? রড কোষ আলোর দর্শনে সাহায্য করে। তো তোমাদের এখানে যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট। এরপরে দেখো রয়েছে চোখের রেটিনায় উপস্থিত গেল। এরপর একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি ব্যাখ্যা করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ দেখো, আমরা এখানে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা ব্যাখ্যা করব। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ দেখো, কুলম্বের সূত্রের গাণিতিক রূপের প্রথমে আমরা লিখে নেব যে F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এখানে Q1 Q2 হলো তড়িৎ আহিত বস্তু দুটির আধানের পরিমাণ, আর এখানে R হলো মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ তড়িৎ-আহিত বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, এবং F হলো তড়িৎ-আহিত বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ তড়িৎ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল যাকে বলি। আমরা K এর মান নির্ভর করবে তড়িৎ-আহিত বস্তু দুটির মধ্যবর্তী অঞ্চলে যে পদার্থ আছে তার উপরে। K রাশিটির এসআই একক হলো, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস হলো নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা কিন্তু কে রাশিটির একক সম্পর্কে জানতে পারি, যেহেতু আমাদের দ্বিতীয় পার্টের প্রশ্নটা ছিল যে কে রাশিটির এসআই একক উল্লেখ করো, তো আমরা উল্লেখ করলাম। এরপরের দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের ক্ষেত্রে দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? তো এই প্রশ্নটা আমরা এখন কমপ্লিট করব। খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে যেসব বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। বলছে খুব শুকনো ও পরিবেশে মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়। কোনো কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয়। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে অপেক্ষাকৃত পুরু হয়। দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে কোনো কোনো প্রাণীর লেজ চওড়া পুরু এবং লেজে চর্বি সঞ্চিত থাকে। কোনো কোনো প্রাণীরা পা খুব লম্বা হয় এবং কোনো কোনো প্রাণীর পিঠে কুজ যে চর্বি সঞ্চিত থাকে। কোনো প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয় এবং প্রয়োজন মতো নাকের যে ছিদ্র খুলতে বা বন্ধ করতে পারে। খুব ঠান্ডা পরিবেশে অর্থাৎ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যগুলি দেখা যায়। কি কি বৈশিষ্ট্য দেখা যায় চলো। মেরু অঞ্চলে যেহেতু আমাদের এখানে ঠান্ডা পরিবেশের কি কি রয়েছে দেখো। কোনো প্রাণীর যে চামড়ার নিচে ফ্যাটের পুরো আস্তরণ থাকে। কোনো কোনো প্রাণীর চামড়ার উপরে লোমের দুটি স্তর থাকে। অনেক প্রাণীর দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে এবং কোনো কোনো প্রাণীর পা বরফের জুতোর মতো হয়। তো এই হলো শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের যে দৈহিক বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো। তারপরে রয়েছে দেখো সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কি রকম হয় একে দেখাও। তো আমরা একে দেখাবো। প্রথমেই দেখো কি রয়েছে, জলের অণুর গঠন। জল আমরা জানি জলের সংকেত হচ্ছে H2O। তো জলের অক্সিজেন পরমাণুর শেষ করে 6টি ইলেকট্রন এবং 2টি হাইড্রোজেন পরমাণু, একটি করে ইলেকট্রন আছে এবং 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে 6টি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 2টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং H2O অর্থাৎ জলের অণু গঠন করে।
তো এইটা সমগ্র যে প্রক্রিয়াটি সেটাকে আমরা এভাবে দেখাতে পারি যে হাইড্রোজেনের একটি এবং অক্সিজেনের যে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে সেগুলি কিভাবে পরবর্তীতে সমযোজী বন্ধন গঠন করে জলের অণু গঠন করে। এরপর রয়েছে দেখো মিথেনের অণুর গঠন। মিথেন অণু কি বলছে যে কার্বন পরমাণুর শেষ কক্ষে 4টি এবং 4টি হাইড্রোজেন পরমাণু, 4টি হাইড্রোজেন পরমাণুর 4টি ইলেকট্রন এবং কার্বন পরমাণুর 4টি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 4টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে CH4 বা মিথেন অণু গঠন করে। দেখো গঠনটা এখানে আমরা সুন্দর করে এঁকে দিয়েছি, একবার দেখে নাও CH4 কিভাবে গঠিত হয়। এরপর রয়েছে দেখো অ্যামোনিয়া অণুর গঠন। নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষে 2টি এবং 3টি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে 1টি করে ইলেকট্রন আছে। 3টি হাইড্রোজেন পরমাণুর 3টি ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুর 5টি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 3টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং NH3 অণু গঠন করে। তো NH3 অণু যখন গঠন করে কিভাবে গঠন করছে দেখো, NH3 অণু এখানে কিন্তু NH3 অণু গঠন করছে। NH3 অণুর যে গঠন সেটিকে আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে দেখে নাও। এরপর রয়েছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রশ্নটি, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমীয় জালিকার যে গঠন ও কাজ, দেখো এন্ডোপ্লাজমীয় জালিকা গঠনকারী নালিকাগুলি একক পর্দা দ্বারা আবৃত। এটি 3 প্রকার, যেমন সিস্টারনি এবং ভেসিকল আর হচ্ছে টিউবিউলস। এরপর দেখো সিস্টারনি কি লম্বা চওড়া শাখা প্রশাখাহীন নালিকা সমান্তরাল বিন্যস্ত হয়ে যে জালিকা গঠন করে তাকে সিস্টারনি বলে। এরপর বলছে ভেসিকল কি, এগুলি গোলাকার এবং ডিম্বাকার থলির মতো হয়। ভেসিকল সাধারণত গোলাকার ও ডিম্বাকার থলির মতো হয়। এরপরে কি রয়েছে দেখো যে টিউবিউলস। টিউবিউলস হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকার লম্বা ও শাখা প্রশাখা যুক্ত জালিকাকারে বিন্যস্ত নালিকাগুলিকে বলে টিউবিউলস। কাজ কি, সাইটোপ্লাজমের কাঠামো গঠনে অংশ নেয়, সাইটোপ্লাজমকে কিছুটা দৃঢ়তা প্রদান করে, কোষের ভিতরে ক্ষরণ পদার্থের পরিবহনে অংশ নেয় এবং সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ করে এবং মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা লিপিড সংশ্লেষ করে। তাহলে এই হলো তোমাদের 8ম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সমস্ত নিউ যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সাবলীল প্রাঞ্জল উত্তর। তোমরা সব ফেয়ারে তুলে নাও এবং পরবর্তীতে পরের যে পার্টটি রয়েছে সেটি হলো পরিবেশ ও ভূগোল 8ম শ্রেণী। পরিবেশ ও ভূগোল 8ম শ্রেণী প্রথমটি রয়েছে দেখো যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্নটি রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো। ঠিক জোড়া কোনটি? অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা, বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচালন স্রোতের সৃষ্টি। হ্যাঁ, অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচালন স্রোতের সৃষ্টি হয়, এটাই ঠিক হবে। বোতাক লোহা নৈকেলের আধিক্য না। রকি এবং আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। রকি এবং আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। তোমরা তা গিয়ে নাও। এরপর রয়েছে দেখো উত্তর ভারতের স্থলভাগের সীমানা পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে নেপাল এবং ভুটান। হ্যাঁ, নেপাল এবং ভুটানের সঙ্গে। এরপর রয়েছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? তোমরা সবাই জানো সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। কোন প্রকার শিলা স্তরে খনিজ তেল পাওয়া যায়? পাললিক শিলা স্তরে খনিজ তেল পাওয়া যায়। এরপর ভারতের প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত হচ্ছে শ্রীলঙ্কা। তারপরে রয়েছে ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে? ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে? তো তোমরা এভাবে লিখবে, দেখো খুব সুন্দর করে। বহিকেন্দ্র মণ্ডলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বহিকেন্দ্র মণ্ডলের চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্র মণ্ডলের তুলনায় কম। এই স্তরের তো অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। তো এভাবেই তোমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি লিখবে। এরপর অভিসারী পাত সীমানা বিনাশকারী পাত সীমানা কেন বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করে লেখো। তাহলে অভিসারী পাত সীমানাকে কেন বলা হয়, বলার কারণটা আমরা এখানে লিখলাম যে মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পর অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং সমুদ্র খাতের সৃষ্টি করে। উদাহরণ প্রশান্ত মহাসাগরীয় মারিয়ানা খাত। এরপরে কি রয়েছে দেখো নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে অধিক উষ্ণতায় গলতে থাকে এবং
দুটি পাতের সংঘর্ষে নিমজ্জিত অংশটি কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। এজন্য অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। তাহলে বুঝতে পেরেছো কেন বলা হয় অভিসারী পাতসীমানাকেই বলা হয় বিনাশকারী পাতসীমানা। তো 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করো। তো আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ আমরা এখানে করব। আগ্নেয় শিলার শ্রেণী বিভাগটা তোমরা দেখে নাও, সুন্দর করে লিখবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে কিন্তু খুব ভালো মার্কস পাবে। এরপর রয়েছে দেখো ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে এসে ঠান্ডা হয়ে বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয়শিলা বলে। উৎপত্তি অনুসারে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি নিঃসারী আগ্নেয়শিলা, আরেকটি হচ্ছে উদ্বেদী আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা কি কি? নিঃসারী আগ্নেয়শিলা দেখো ভূগর্ভের যে চাপ তাপের পার্থক্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে সেই নির্গত লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয়শিলা, যেমন ব্যাসাল্ট। এরপর রয়েছে দেখো উদ্বেদী আগ্নেয়শিলা। উদ্বেদী আগ্নেয়শিলা বলছে ভূগর্ভের কোনো গভীরতায় উদ্বেদী আগ্নেয়শিলা উৎপত্তি হয়েছে, সেই অনুযায়ী এই শিলাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পাতালিক শিলা আর একটি উপপাতলিক শিলা। এই দুটিরও উদাহরণ তোমরা কিন্তু বইয়ের থেকে দিয়ে দিতে পারো। তাহলে এর মাধ্যমে আমাদের কিন্তু ভূগোল কমপ্লিট হলো। এরপর রয়েছে দেখো মডেল অ্যাক্টিভিটিটা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 8ম শ্রেণী। প্রথমটি রয়েছে যে কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান। শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান হচ্ছে গতি। এবার শারীরিক সক্ষমতায় স্বাস্থ্য সম্পর্কিত উপাদান কোনটি? পেশি সহনশীলতা। 1907 সালে পরপর 3 বার ট্রেন্ডস কাপ জেতে কোন ক্লাব? মোহনবাগান। ট্রেডস কাপ জিতেছিল, ট্রেডস কাপ মোহনবাগান জিতেছিল। কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? সাধারণত অস্থি ভঙ্গের ক্ষেত্রে স্প্লিন্ট ব্যবহার করা হয়, স্প্লিন্ট ব্যবহার করা হয় অস্থিভঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ এরপরে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। শারীরিক শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। ব্যক্তিসত্তার কি বিকাশ? পূর্ণ বিকাশ। এরপরে রয়েছে দ্রুততার সঙ্গে পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার উপর। এরপর 50 মিটার দৌড় ট্রাক নির্দেশ করে। 50 মিটার দৌড় কি নির্দেশ করে? ট্রাক নির্দেশ করে পথ। এরপর প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপের শরীরের অভ্যন্তরীণ যে বিভিন্ন যন্ত্রতন্ত্রগুলির উপর প্রভাব বিস্তার করে। এরপর রয়েছে দেখো বাঁ দিকের সঙ্গে তোমার ডান দিক অংশ মেলাও। প্রথমে গতি। গতির সাথে কি মিলবে? গতি হচ্ছে ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব। এরপর রয়েছে প্রতিক্রিয়া সময়। প্রতিক্রিয়া সময়ের সাথে নির্দেশ কাজ ও শুরুর মধ্যবর্তী সময়। কাজ শুরুর মধ্যবর্তী সময়। এবার রয়েছে ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা হচ্ছে শাটল রান, ঠিক নমনীয়তা। নমনীয়তাটা কি? নমনীয়তাটা হচ্ছে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা। তারপর রয়েছে ক্ষিপ্রতা শাটল রান। 1854 খ্রিস্টাব্দ হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু হয়। এরপর রয়েছে দেখো জিতেন্দ্র কৃষ্ণ দেব। জিতেন্দ্র কৃষ্ণ দেব হচ্ছে শোভাবাজার ফুটবল ক্লাব। এবার রয়েছে শারীরিক সক্ষমতা আর যে দক্ষতা সম্পর্কে যে উপাদানগুলি তার নাম। শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত যে উপাদানগুলি তার নাম কি কি নাম রয়েছে দেখো। প্রথম রয়েছে দেখো আমরা এখানেই কমপ্লিট করেছি। শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া সময়, ক্ষমতা, সমন্বয় সাধন, ভারসাম্য। এরপর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে সুস্থ ও স্বচ্ছন্দময় জীবনযাপনে শারীরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক পদ্ধতিতে শরীরচর্চা এবং অনুশীলনের দ্বারা শারীরিক সক্ষমতা বাড়ানো। শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাগুলি কি কি রয়েছে দেখো। প্রথম হচ্ছে স্বাস্থ্যের বিকাশ। শরীরের অভ্যন্তরীণ যন্ত্রতন্ত্রগুলিকে উন্নত করে ফুসফুস পেশিতন্ত্রগুলোকে কি করে? সচল রাখে। পেশি ও শক্তির এবং সহনশীলতা বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসা যায় সহজেই। রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় সহজেই। অলসতা দূর হয় এবং শারীরিক সচ্ছলতা বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটায়। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ক এবং খ দাগ, অর্থাৎ এখানে তোমাদের যে প্রথম যে 2টো প্রশ্ন ছিল শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো আর শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি লেখো, এই দুটি কমপ্লিট করলাম। এটা এবং এটা কমপ্লিট। আমাদের দেখো এবার মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে জানো লেখো। তো মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সম্বন্ধে লেখার আগে আমরা এই প্রশ্নের বাদ বাকি যে অংশটুকু আছে সেটুকু একটু দেখে নিই। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি শারীরিক বিকাশ। সৌন্দর্য মণ্ডিত দেহভঙ্গি রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করা সম্ভব হয় এবং শারীরিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয়। সামাজিক বিকাশ বলছে দারিদ্র দূরীকরণের ফলে মানুষের কর্মক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি পায় এবং সহযোগিতা ভিত্তিক বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে। মানসিক বিকাশে কি হয়? উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে কোনো
পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, সুষম মানসিক বিকাশ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এগুলোই কিন্তু সব শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা। শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তার যে প্রশ্নটি ছিল, অর্থাৎ এই প্রশ্নটি দেখো আমরা এটাই কিন্তু সলভ করছি। হ্যাঁ, এটাই সলভ করলাম। তো এর সাথে দেখো কি রয়েছে, তোমাদের ফাইনাল যে প্রশ্নটি রয়েছে শারীর শিক্ষার, মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখো। তো এই প্রশ্নটি আমরা এখন কমপ্লিট করব। মোহনবাগান স্পোর্টিং ক্লাব, ওকে, মোহনবাগান স্পোর্টিং ক্লাব, তার জন্মসাল দেখো, কত সালে এই ক্লাব প্রতিষ্ঠা লাভ করেছিল। 1889 সালে আগস্ট মাসে মোহনবাগান স্পোর্টিং ক্লাব গঠিত হয়। এই ক্লাবের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ বসু। ক্লাবের প্রথম ফুটবল অধিনায়ক হলেন মণিলাল সেন। প্রথম থেকেই